প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন করব যে কোর্সটা, সেটার নাম হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস এন্ড কন্ট্রোল, চ্যাপ্টার 6, এবং টাইটেল অফ দ্য লেকচার হচ্ছে রেশিও অ্যানালিসিস। আমি খাদিজা সিদ্দিকা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এন্ড ব্যাংকিং, ঢাকা সিটি কলেজ থেকে বলছি। আসুন আমরা চলে যাই আমাদের পড়াশোনা। আমরা প্রথমে করব concept of ratio analysis. Ratio analysis is the process of determining and interpreting numerical relationships based on financial statements. বলা হচ্ছে রেশিও অ্যানালাইসিস হচ্ছে একটা পদ্ধতি, যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে আইটেমগুলো থাকে সেগুলোর পরস্পরের সাথে গাণিতিক সম্পর্কটা নির্ধারণ করার প্রক্রিয়াটাই হচ্ছে রেশিও অ্যানালাইসিস। A ratio is a statistical heuristic that provides a measure of the relationship between two variables or figures. Ratio analysis হচ্ছে একটা পরিসংখ্যানের মান মান যেটার মাধ্যমে দুইটা অথবা তার চেয়ে বেশি ভেরিয়েবলের বা অ্যামাউন্টের সম্পর্কটা প্রকাশ পায়। অর্থাৎ এক কথা যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলতে পারি রেশিও অ্যানালাইসিস হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটে যে আইটেমগুলো আছে তাদের পারস্পরিক সম্পর্কটা প্রকাশ করে হচ্ছে রেশিও অ্যানালাইসিস। এবং রেশিও অ্যানালাইসিসের মাধ্যমে আমরা একটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাটা অ্যানালাইসিস করতে পারি, অর্থাৎ তাদের আর্থিক অবস্থাটা কেমন সেটা জানা যায় রেশিও অ্যানালাইসিসের মাধ্যমে। আমরা এখন চলে যাচ্ছি রেশিও অ্যানালাইসিসের ক্লাসিফিকেশন বা টাইপস কত প্রকার সেটা করব আমরা এখন। দেখেন, রেশিও অ্যানালাইসিসের শ্রেণীবিভাগ বা টাইপস হচ্ছে 4 ধরনের। একটা হচ্ছে লিকুইডিটি রেশিও, আর একটা 2 নাম্বার হচ্ছে লিভারেজ রেশিও, 3 নাম্বার হচ্ছে অ্যাক্টিভিটি রেশিও এবং 4 নাম্বার হচ্ছে প্রফিটাবিলিটি রেশিও। দেখেন, লিকুইডিটি রেশিও কেন আমরা করব বা লিকুইডিটি রেশিওটা কি? লিকুইডিটি রেশিওর মাধ্যমে একটা ফার্মের যে চলতি দায়গুলো আছে সেগুলো মেটানোর সক্ষমতা কতটুকু সেটা আমরা জানতে পারবো লিকুইডিটি রেশিওর মাধ্যমে। আমি আবারও বলছি, লিকুইডিটি রেশিওর মাধ্যমে একটা ফার্মের চলতি কত সম্পত্তি আছে সেটা নির্ণয় করা হয়, এবং চলতি কত সম্পত্তি আছে চলতি দায় মেটানোর জন্য সেটা আমরা জানতে পারবো লিকুইডিটি রেশিওর মাধ্যমে। এরপরে দেখেন 2 নাম্বার হচ্ছে লিভারেজ রেশিও। লিভারেজ রেশিও কি? লিভারেজ রেশিও দেখেন, this ratio show the proportion of debt and equity in financing the firm's asset. লিভারেজ রেশিওর মাধ্যমে জানা যায় যে একটা প্রতিষ্ঠানের যে অর্থায়ন হয়ে থাকে সেই অর্থায়নের যে মিক্সচার থাকে ডেট এবং ইকুইটি তাদের অনুপাতটা কত সেটা আমরা লিভারেজ রেশিওর মাধ্যমে জানতে পারি। একটা ফার্মের ক্যাপিটাল ফর্মেশনের যে দুটো মিক্সচার থাকে ডেট এবং ইকুইটি তাদের প্রপোর্শন বা অনুপাত কতটুকু সেটা আমরা লিভারেজ রেশিওর মাধ্যমে জানতে পারবো। 3 নাম্বার দেখেন, অ্যাক্টিভিটি রেশিও, যে রিফ্লেক্ট দ্য ফার্মস এফিশিয়েন্সি ইন ইউটিলাইজিং দ্য অ্যাসেট। অর্থাৎ একটা ফার্মের যে অ্যাসেট গুলো আছে সেই অ্যাসেট গুলোকে ফার্ম কতটুকু দক্ষতার সাথে ব্যবহার করতে পারছে সেটা আমরা জানতে পারবো অ্যাক্টিভিটি রেশিওর মাধ্যমে। 4 নাম্বারটা দেখেন, প্রফিটাবিলিটি রেশিও। প্রফিটাবিলিটি রেশিওর মাধ্যমে এটা নাম দিয়ে বোঝা যাচ্ছে দিস রেশিওস মেজার ওভারঅল পারফরম্যান্স এন্ড ইফেক্টিভনেস অফ দ্য ফার্ম। অর্থাৎ প্রফিটাবিলিটি রেশিওর মাধ্যমে জানা যায় যে একটা ফার্মে তারা ওভারঅল তারা কেমন কাজ সম্পাদন করেছে এবং তারা কতটা দক্ষতার সাথে তাদের কাজটা সম্পাদন করতে পেরেছে সেটা আমরা প্রফিটাবিলিটি রেশিওর মাধ্যমে জানতে পারি। এরপরে এখানে আসলে আর কোনো থিওরি নাই, যেহেতু চ্যাপ্টার 6 আমরা প্রথম ক্লাসে অনেকগুলো থিওরি করেছি। এখন আমরা আমাদের রেশিও অ্যানালিসিসের যে ম্যাথমেটিক্যাল প্রবলেম এবং সলিউশন আছে আমরা সেগুলোতে চলে যাচ্ছি। দেখেন, আমরা রেশিও ইউনিভার্সিটি কোশ্চেন এবং সলিউশন গুলো করছি। আমি আপনাদের বুক রেফারেন্সটা আবার বলছি, কাজিন পাবলিকেশনের যে বইটা আছে সেটা থেকে আমি করাচ্ছি 297 নাম্বার পেজে। আমরা প্রথমে যে অঙ্কটা করব প্রবলেম 1, আমরা সেই দেখি যে আমাদের কি কি দেয়া আছে। The following is the
Financial position of the company as on June 30, 2015. 2015 সালে জুনের 30 তারিখে একটা কোম্পানির আর্থিক অবস্থা নিচে দেয়া আছে। দেখেন এটা একটা ব্যালেন্স শিট দেয়া আছে, লাইবিলিটি এবং অ্যাসেট দুই পাশে। লাইবিলিটি দেয়া আছে শেয়ার ক্যাপিটাল, ইনকাম স্টেটমেন্ট, ক্রেডিট, general reserve 40,000, 12% debenture 4,20,000, accounts payable 1 lakh, notes payable 50 lakh এবং total liability and equity আছে 8,40,000। অ্যাসেট সাইড দেখি আমরা কি কি আছে। ল্যান্ড এন্ড বিল্ডিং আছে, প্ল্যান্ট এন্ড মেশিনারি আছে, ইনভেন্টরি আছে, অ্যাকাউন্টস রিসিভেবল আছে, নোটস রিসিভেবল আছে, ক্যাশ এট ব্যাংক আছে। আমাদের কি করতে হবে দেখেন, রিকোয়ারমেন্ট দুটো, একটা হচ্ছে কারেন্ট এন্ড কুইক রেশিও আর একটা হচ্ছে ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল। এটা আমাদের বের করতে হবে। আসেন আমরা এখন আমাদের সলিউশনে চলে যাই। আমাদের কারেন্ট রেশিও বের করার সূত্রটা আমরা জানি। দেখেন, কারেন্ট অ্যাসেট ডিভাইডেড কারেন্ট লায়াবিলিটি। এই অঙ্কে যে তথ্যগুলো দেওয়া আছে এখানে কোথাও সরাসরি কিন্তু কারেন্ট অ্যাসেট গুলো দেওয়া নাই, অর্থাৎ কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি আমাদের বের করে নিতে হবে। এটাই ওয়ার্কিং এর মাধ্যমে দেখানো হচ্ছে। দেখেন কারেন্ট অ্যাসেট আমরা জানি, কারেন্ট অ্যাসেটের আইটেম গুলো হচ্ছে ইনভেন্টরি, অ্যাকাউন্টস রিসিভেবল, নোটস রিসিভেবল, ক্যাশ এট ব্যাংক। এই তথ্যগুলো আমরা এই কোশ্চেন থেকেই পাচ্ছি। অ্যাকাউন্টস পেয়েবল, এখানে লায়াবিলিটির মধ্যে কারেন্ট লায়াবিলিটি আইটেম কোনগুলো, একটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, একটা হচ্ছে নোটস পেয়েবল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানির কারেন্ট অ্যাসেট আছে 3,50,000 এবং কারেন্ট লায়াবিলিটি আছে 1,50,000। তাহলে দেখেন কারেন্ট অ্যাসেট 3,50,000 ভাগ 1,50,000 দিলে আমরা পেয়ে যাচ্ছি 2.33 অনুপাত 1। অর্থাৎ এটার মানে কি, যে কারেন্ট রেশিও, এটার মানে কি? এটার মানে হচ্ছে কারেন্ট লায়াবিলিটি তো নিচে আছে, কারেন্ট অ্যাসেট উপরে আছে। এই কোম্পানির 1 টাকা চলতি দায়ের বিপরীতে 1 টাকা চলতি দায়ের বিপরীতে 2.33 টাকা চলতি সম্পত্তি আছে। আবারও বলছি, কারেন্ট লায়াবিলিটি হচ্ছে এই কারেন্ট রেশিও দ্বারা আমরা বুঝতে পারছি নিচে যে ভ্যালুটা থাকবে সেটাকে আমরা 1 দিয়ে ডিনোট করছি। 1 টাকা চলতি দায়ের বিপরীতে এই কোম্পানির 2.33 টাকা চলতি সম্পত্তি আছে। আমরা এখন চলে যাই আমাদের কুইক রেশিও। কুইক রেশিও যেটা, সেটা কারেন্ট অ্যাসেটটাই থাকবে, সেখান থেকে আমাদের শুধু ইনভেন্টরিটা বা প্রিপেইড এক্সপেন্সেস যদি থাকে সেটা আমরা বাদ দিয়ে দেবো। তাহলে যে অ্যাসেটটা থাকবে সেটাকে আমরা বলতে পারবো লিকুইড অ্যাসেট। দেখেন, লিকুইড অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি, অর্থাৎ কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরি বা এই অংশ প্রিপেইড এক্সপেন্সেস নাই, প্রিপেইড এক্সপেন্সেস থাকে সেটাও আমরা বাদ দিয়ে দিতাম। বাদ দিয়ে যে ভ্যালুটা থাকবে সেটাকে বলা হচ্ছে লিকুইড অ্যাসেট। লিকুইড অ্যাসেটকে যখন আমরা কারেন্ট লায়াবিলিটি দিয়ে ভাগ দিব তখন আমরা পেয়ে যাব কুইক রেশিও। লিকুইড অ্যাসেট বা কারেন্ট অ্যাসেট ছিল 3,50,000 এবং সেখানে ইনভেন্টরি ছিল দেখেন 2 লাখ টাকা, সেটা বাদ দিলাম, কারেন্ট লায়াবিলিটি তো 1.5 লাখই থাকবে। এবং কুইক রেশিও হচ্ছে দেখেন 1:1 বা 1 অনুপাত 1। এটার মানে হচ্ছে কোম্পানির 1 টাকা চলতি দায়ের বিপরীতে লিকুইড 1 টাকা লিকুইড অ্যাসেট আছে। এবং এই যে লিকুইডিটি রেশিও, এগুলো কারেন্ট রেশিও, কুইক রেশিও হচ্ছে লিকুইডিটি রেশিও। আমরা পড়েছি যে লিকুইডিটি রেশিও দ্বারা বোঝানো যায় যে একটা অর্গানাইজেশনের কতটুকু সক্ষমতা আছে চলতি দায় মেটানোর। এরপর আমরা চলে যাই ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল রেশিওতে। ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল রেশিওটার সূত্রটা দেখেন, ইনভেন্টরি ডিভাইডেড ওয়ার্কিং ক্যাপিটাল। আপনারা এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন, দেখেন ইনভেন্টরি ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, এখানে ইনভেন্টরিটা হচ্ছে উপরে এবং ওয়ার্কিং ক্যাপিটালটা হচ্ছে নিচে। এখানে যেহেতু অনেকগুলো সূত্রগুলো আপনারা এভাবে মনে রাখার চেষ্টা করবেন। ইনভেন্টরি ওয়ার্কিং ক্যাপিটাল রেশিওর মধ্যে শুধু ইনভেন্টরি আসতেছে এবং ইনভেন্টরিটা উপরে আসতেছে এবং ওয়ার্কিং ক্যাপিটালটা নিচে আসতেছে। এখন দেখেন, ইনভেন্টরি 2 লাখ ছিল, কারেন্ট অ্যাসেট 3,50,000 এবং কারেন্ট লায়াবিলিটি ছিল 1.5 লাখ। এবং এটাও আমরা পাচ্ছি ইনভেন্টরি কারেন্ট ইনভেন্টরি ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও আমরা পাচ্ছি 1:1। এর মধ্যে দিয়ে আমরা শেষ করলাম আমাদের প্রবলেম 1। এখন আমরা প্রবলেম 2 তে চলে আসি। প্রবলেম 2 দেখুন কি বলছে, আউটগ্রিন লিমিটেড এন্ড সানিয়াস লিমিটেড আর রাইভালস ইন দ্য ম্যানুফ্যাকচারস অফ ক্রেস্ট পেপার। অর্থাৎ আউটগ্রিন এবং সানিয়াস লিমিটেড কোম্পানি, তারা হচ্ছে দুটো ক্রেস্ট পেপারের ইন্ডাস্ট্রিতে বা ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে দুটো কোম্পানি, তারা হচ্ছে প্রতিযোগিতা করে। দুটো কোম্পানি, তাদের দুইটা প্রতিষ্ঠানেরই কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা নিচে দেওয়া আছে এবং বলা হচ্ছে যে এই ফার্মে প্রফিটেবিলিটিটা
অ্যানালাইজ করতে রেশিও অ্যানালাইসিসের মাধ্যমে। দেখেন এখানে আইটেম কি দেওয়া আছে, টোটাল অ্যাসেট দেওয়া আছে, টোটাল ইকুইটি দেওয়া আছে, সবটাই হচ্ছে কমন স্টক। এখানে কোনো এই দুটো ফার্মেরই কোনো ফি নেই, ডেট ক্যাপিটাল নেই। টোটাল সেলস দেওয়া আছে, ইবিআইটি যেটা বলা হচ্ছে আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্সেস দেওয়া আছে, এবং আর্নিংস অ্যাভেলেবল ফর কমন স্টক হোল্ডার্স বা নেট ইনকাম যেটা সেটা দেওয়া আছে দুইটা কোম্পানি। আমাদের এখানে বের করতে বলা হচ্ছে অপারেটিং প্রফিট মার্জিন, নেট প্রফিট মার্জিন, রিটার্ন অন টোটাল অ্যাসেট এন্ড রিটার্ন অন কমন ইকুইটি। দেখেন আমরা শুরু করি এখন আমাদের অঙ্ক। অপারেটিং প্রফিট মার্জিনের সূত্রটা হচ্ছে অপারেটিং প্রফিট ডিভাইডেড বাই সেলস। অপারেটিং প্রফিটে আমরা যেটা বললাম যে ইবিআইটি আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্সেস, এটাকে আমরা অপারেটিং প্রফিটও বলতে পারি। সরি, দেখেন অপারেটিং প্রফিট ইবিআইটি যেটা সেটাকে আমরা অপারেটিং প্রফিটও বলতে পারি, একই কথা। অপারেটিং প্রফিট মার্জিন বের করার সূত্রটা হচ্ছে অপারেটিং প্রফিট ডিভাইডেড বাই সেলস। দেখেন আফরিন লিমিটেড এবং সানিয়াত লিমিটেডের আমরা এখন মানগুলো বসিয়ে আমরা অপারেটিং প্রফিট মার্জিন বের করব। আফরিন কোম্পানির অপারেটিং প্রফিট ছিল 62,50,000 এবং সেলস হচ্ছে আড়াই কোটি টাকা, 2,50,00,000। সানিয়াত লিমিটেড তাদের অপারেটিং প্রফিট ছিল 62,50,000 এবং তাদেরও সেলস একই 2,50,00,000। এবং আমরা দেখতে পাচ্ছি দুইটা কোম্পানিরই অপারেটিং প্রফিট মার্জিন হচ্ছে 25%। এখানে কমেন্ট দিয়েছে দেখেন যে both companies are in fair position because of same operating profit margin, অর্থাৎ আমরা বলতে পারছি যে যেহেতু তাদের দুটা কোম্পানিরই অপারেটিং প্রফিট সেম, তাহলে তারা দুজনই একই পজিশন হোল্ড করছে এবং তাদের পজিশনটা ভালো। এখন দেখুন আমরা রিকোয়ারমেন্টে যাচ্ছি। নেট প্রফিট মার্জিন, নেট প্রফিট মার্জিনের সূত্রটা হচ্ছে দেখেন এই সূত্রগুলো আপনারা মনে রাখার খুব ভালো একটা উপায় আছে। দেখেন এখানে আমরা নেট প্রফিটকে যখন সেলস দিয়ে ভাগ দিব তখন আমরা নেট প্রফিট মার্জিনটা পাবো, বা আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক হোল্ডার্স বা নেট ইনকাম যেটা আমরা বলছি সেটা। এটার মানে কি, এই যে 25% মানে কি, 25% বা 0.25 এর মানে হচ্ছে যে কোম্পানির 100 টাকার সেলস এর বিপরীতে কোম্পানির অপারেটিং প্রফিট হচ্ছে 25 টাকা। নেট প্রফিট মার্জিনের ক্ষেত্রে বিষয়টা কি, সূত্রটা দেখেন নেট প্রফিট ডিভাইডেড বাই সেলস। নেট প্রফিট আফরিন লিমিটেডের হচ্ছে 36,90,000 এবং সেলস হচ্ছে 2.5 কোটি। তাহলে আমরা আফরিন লিমিটেডের নেট প্রফিট মার্জিন পাচ্ছি 14.76% এবং সানিয়াত লিমিটেডের পাচ্ছি 13.80%। এবং এই যে দেখেন যে এই দুইটা কোম্পানির নেট প্রফিট মার্জিন দিয়ে আমরা বুঝতে পারছি যে কোন কোম্পানির অবস্থানটা ভালো। কম্পারেটিভলি অবশ্যই দেখা যাচ্ছে এখানে যে আফরিন লিমিটেডের নেট প্রফিট যেহেতু বেশি, তাদের অবস্থানটা সানিয়াত লিমিটেডের চাইতে বেটার। তারপরে দেখেন 3 নম্বর রিকোয়ারমেন্ট, রিটার্ন অন টোটাল অ্যাসেট। রিটার্ন অন টোটাল অ্যাসেট, এখানে রিটার্ন বলতে কি বোঝানো হচ্ছে, রিটার্ন বলতে বোঝানো হচ্ছে আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক হোল্ডার্স এবং অ্যাসেট দিয়ে আমরা ভাগ দিব, তাহলে আমরা পেয়ে যাব রিটার্ন অন অ্যাসেট। দেখেন এখানে রিটার্ন অন অ্যাসেটের এই যে রিটার্ন বা ইএটি দেওয়া ছিল কোশ্চেনে, এবং অ্যাসেট হচ্ছে কোম্পানির কত দেখেন 1 কোটি টাকা, ঠিক আছে। এবং রিটার্ন অন অ্যাসেট পাচ্ছি আমরা 1 কোটি না, এটা 10 কোটি টাকা। দেখেন রিটার্ন অন অ্যাসেট আমরা পাচ্ছি আফরিন লিমিটেডে 36.9% এবং সানিয়াত লিমিটেডে 34.5%। এই রেশিওটা তারা বোঝানো হচ্ছে যে কোম্পানির 100 টাকা সম্পত্তির বিপরীতে 36.9 টাকা আফরিন লিমিটেড আর্ন করতে পারছে, ঠিক আছে। মানে নেট ইনকাম করতে পারছে 100 টাকার বিপরীতে, 100 টাকার সম্পত্তির বিপরীতে তাদের 36.9 টাকা তাদের হচ্ছে নেট আয় বা নেট প্রফিট। আর সানিয়াত লিমিটেডের 100 টাকার সম্পত্তির বিপরীতে তারা আর্ন করতে পারছে 34.50 টাকা। Afrin Limited is in better position than Saniyat Limited because its return on asset is higher.
এরপরে আমরা 4 নম্বর রিকোয়ারমেন্টে চলে যাই। 4 নম্বর রিকোয়ারমেন্টটা হচ্ছে রিটার্ন অন ইকুইটি। রিটার্ন অন ইকুইটি সূত্রটা হচ্ছে রিটার্ন ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ইকুইটি। দেখেন রিটার্ন অন অ্যাসেট যখন ছিল তখন আমরা অ্যাসেট দিয়ে ভাগ দিয়েছি, যখন রিটার্ন অন ইকুইটিতে আছে তখন আমরা ইকুইটি দিয়ে ভাগ দিই। এই সূত্রগুলো মনে রাখার এটাই হচ্ছে একটা টেকনিক। দেখেন রিটার্ন কোশ্চেনে দেওয়া ছিল 36,90,000 এবং শেয়ার হোল্ডার্স ইকুইটি দেওয়া ছিল 90 লক্ষ। রিটার্ন অন ইকুইটি আফরিন লিমিটেডের হচ্ছে 41% এবং সানিয়াত লিমিটেডের হচ্ছে 69%। তাহলে দেখেন এই কমেন্টে আমরা দেখতে পাচ্ছি যে সাবমিন লিমিটেড ইজ ইন বেটার পজিশন দ্যান আফরিন লিমিটেড বিকজ ইটস রিটার্ন অন অ্যাসেট ইজ হায়ার। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের পরের অঙ্কটাতে। আমাদের পরের প্রবলেমটা হচ্ছে 4। এটাও 2014 সালে অনার্স ফোর্থ ইয়ারে এসেছিল। আমরা যেহেতু আমাদের সামনে আরো অনেকগুলো অঙ্ক আছে, আমরা অঙ্কটা শুরু করি। ABC Incorporation began 2010 with retained earnings of টাকা 25.32 million। বলা হচ্ছে যে এবিসি একটা কোম্পানি, তাদের রিটেন্ড আর্নিংস 2010 ছিল কত 25.32 মিলিয়ন। ডিউরিং দ্য ইয়ার, এই বছরে it paid 4 quarterly dividends of টাকা 0.35 per share to 2.7 million common stockholders। এই বছরে তারা 4 বার ডিভিডেন্ড পরিশোধ করেছে শেয়ার প্রতি 0.35 টাকা করে, এবং শেয়ার হোল্ডারের সংখ্যা ছিল কত 2.75 মিলিয়ন। Preferred stockholders holding 5 lakh shares were paid 2 semi-annual dividends of টাকা 0.75 per share। Preferred stockholder যারা আছে তাদেরকে শেয়ার প্রতি 0.75 টাকা ডিভিডেন্ড পরিশোধ করা হয়েছে এবং preferred shareholder-এর সংখ্যা হচ্ছে 5 লাখ। The firm had a net profit after taxes of টাকা 5.15 million। The firm-এর net profit ছিল after tax 5.15 মিলিয়ন। আমাদের যেটা করতে হবে সেটা কি দেখেন, প্রিপেয়ার দ্য স্টেটমেন্ট অফ রিটেন আর্নিংস ফর দ্য ইয়ার এন্ডেড ডিসেম্বর 31, 2010। আমাদেরকে রিটেন আর্নিংস স্টেটমেন্ট করতে হবে। এখন দেখেন যে বিগিনিং রিটেন আর্নিংস ছিল এটা, যে এটাকে 10 লাখ টাকা দিয়ে, আমরা জানি 1 মিলিয়ন সমান 10 লাখ টাকা, 10 লাখ টাকা দিয়ে গুণ করেছে এই ভ্যালুটা, এবং এটার সাথে নেট প্রফিট আফটার ট্যাক্স যেটা ছিল এটাও 10 লাখ টাকা দিয়ে গুণ করেছে, 51,50,000 টাকা পেয়েছে টোটাল করেছে, এবং সেখান থেকে ডিভিডেন্ডটা বাদ দিয়েছে। কমন স্টক হোল্ডাররা ডিভিডেন্ড পেয়েছে 4 বার, শেয়ার প্রতি হচ্ছে 0.35 টাকা করে পেয়েছে, এবং এই যে 2.75 মিলিয়ন, এবং প্রেফার্ড স্টক হোল্ডারদেরও যেহেতু 5 লাখ শেয়ার ছিল, 7.5 টাকা করে শেয়ার প্রতি ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে এবং বছরে 2 বার দিয়েছে। তাহলে কোম্পানি টোটাল ডিভিডেন্ড দিয়েছে 46 লাখ টাকা এই বছরে। এবং এন্ডিং রিটার্ন আর্নিংসটা কত হচ্ছে? এন্ডিং রিটার্ন আর্নিংস হচ্ছে 2,58,70,000 টাকা। এখানে আমাদের এতটুকুই করতে বলেছে, আমরা রিটার্ন আর্নিংস এর এন্ডিং রিটার্ন আর্নিংস কত সেটা বের করতে বলা হয়েছে, সেটা আমরা বের করেছি। এখন দেখেন প্রবলেম 5। প্রবলেম 5 এ আমাদের বের করতে হবে কি, ফাইন্ড আউট অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার রেশিও, এভারেজ কালেকশন পিরিয়ড ফর both the years, and the end of 2011 accounts receivable was টাকা 4,80,000। আমাদের এই রিকোয়ারমেন্ট গুলো করতে হবে। এখন আমরা দেখি আমাদের কি কি তথ্য দেওয়া আছে। আমাদের তথ্য দেওয়া আছে, দেখেন মারিয়া কোম্পানি লিমিটেডের অ্যাকাউন্টস রিসিভেবল দুটো ইয়ারে দেওয়া আছে, 2013 এবং 2012 সালে, এবং নেট সেলস অন অ্যাকাউন্ট দেওয়া আছে, মানে যেটা এই কোম্পানির 2 বছরের নেট সেলসটা দেওয়া আছে। আসলে আমরা আমাদের সলিউশনে চলে যাই। আমাদের সলিউশনের প্রথমটা দেখেন, বের করতে হবে অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার রেশিও। অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার রেশিও বের করার জন্য আমাদের যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে, দেখেন নেট সেলস অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও সূত্রটা হচ্ছে নেট সেলস ডিভাইডেড বাই এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল। নেট সেলস এটা কোশ্চেনে দেওয়া ছিল, এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবলটা আমাদের কি করতে হবে, এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল বের করার সূত্রটা হচ্ছে বিগিনিং অ্যাকাউন্টস রিসিভেবল ডিভাইডেড এন্ডিং এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল ডিভাইডেড
টু বিগিনিং ছিল 2013 সালে 5,50,000 এবং 5,20,000 এটা যোগ করে আমরা পাচ্ছি অ্যাকাউন্ট রিসিভেবল 2013 সালে 7.4029 টাইমস বা বার, এবং 2012 সালে পাচ্ছি 6.2 টাইমস। তার মানে আমরা বলতে পারি যে 2012 থেকে 2013 সালে কোম্পানি ইমপ্রুভ করেছে। এভারেজ কালেকশন পিরিয়ড, এভারেজ কালেকশন পিরিয়ডের সূত্র হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডিভাইডেড এভারেজ ডেইলি ক্রেডিট সেলস, মানে প্রত্যেক দিন কত টাকা বিক্রি হয়েছে, এবং এখানে যে বিক্রিটা আছে সেটা ধরে নিচ্ছে যে যেহেতু অ্যাকাউন্ট এভারেজ কালেকশন পিরিয়ডের কথা আসছে সেটা ধরে নিচ্ছে যে এটা ক্রেডিট সেলস, সেলস যেটা দেওয়া আছে টোটালটাই ক্রেডিট সেলস। এখন দেখেন অ্যাকাউন্টস রিসিভেবল কোশ্চেনে এই ভ্যালুটা দেওয়া ছিল। এভারেজ ডেইলি ক্রেডিট সেলস আমরা বের করব কিভাবে? আমাদের টোটাল সেলস দেওয়া আছে 2013 সালে, এটাকে যখন আমরা 360 ডেজ দিয়ে ভাগ দিব তখন আমরা ডেইলি সেলসটা পাবো। ডেইলি সেলসটা হচ্ছে 11,000 এবং এভারেজ কালেকশন পিরিয়ড হচ্ছে 50 ডেজ, অর্থাৎ কোম্পানি যে ধারে পণ্য বিক্রি করছে এই বিক্রয়কৃত পণ্যের অর্থটা সংগ্রহ করতে পারছে 50 দিনের মধ্যে, মানে তার প্রাপ্য বিলের টাকা সংগ্রহ করতে 50 ডেজ টাইম তার লাগছে 2013 সালে। 2012 সালে সেটা কত? 60.39, অর্থাৎ এটা এক্ষেত্রে আমরা বলতে পারি যে তাদের অ্যাকাউন্টস রিসিভেবল যেগুলো থাকে সেগুলো কালেক্ট করতে গত বছরের চাইতে এই বছর বা 2013 সালে তারা ইমপ্রুভ করেছে। আগে লাগতো 60 ডেজ এর বেশি, 2013 সালে লাগছে 50 ডেজ, এখন অলমোস্ট 10 ডেজ তারা কমাতে পেরেছে। এরপরে আমরা আমাদের পরের অঙ্কটাতে চলে আসি। 7 নম্বর অঙ্ক দেখেন, the balance sheet of XYZ company is given below. XYZ company ব্যালেন্স শিটে আছে লায়াবিলিটি এন্ড স্টক হোল্ডার সিকিউরিটি এবং অ্যাসেট। আমাদের লায়াবিলিটি এবং স্টক হোল্ডার সিকিউরিটি কি কি আইটেম দেওয়া আছে আমরা একটু দেখে নেই। কমন শেয়ার দেওয়া আছে, প্রেফারেন্স শেয়ার দেওয়া আছে, রিজার্ভ দেওয়া আছে, আনডিস্ট্রিবিউটেড প্রফিট দেওয়া আছে, ডেট দেওয়া আছে, অ্যাকাউন্টস পেয়েবল দেওয়া আছে, এক্সপেন্সেস পেয়েবল দেওয়া আছে, ব্যাংক ড্রাফট দেওয়া আছে এবং টোটাল টাকা দেওয়া আছে 3,20,000। আর অ্যাসেট সাইডে দেওয়া আছে দেখেন ফিক্সড অ্যাসেট দেওয়া আছে, প্রিলিমিনারি এক্সপেন্সেস দেওয়া আছে, অ্যাকাউন্টস রিসিভেবল দেওয়া আছে, ইনভেন্টরি দেওয়া আছে, রেভিনিউ রিসিভেবল দেওয়া আছে, প্রিপেইড এক্সপেন্সেস দেওয়া আছে। আমাদের কি কি বের করতে হবে? কারেন্ট রেশিও, লিকুইডিটি রেশিও, প্রোপ্রাইটারি রেশিও, ক্যাপিটাল স্ট্রাকচার রেশিও, ডেট ইকুইটি রেশিও, অ্যাসেট ইকুইটি রেশিও এবং ইনভেন্টরি ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। দেখেন আমরা আমাদের সলিউশনে যাই। সলিউশনে যাওয়ার আগে এখানে যে ওয়ার্কিংটা করেছি সেটা হচ্ছে কারেন্ট অ্যাসেট কত এবং টোটাল কারেন্ট লায়াবিলিটি কত সেটা বের করে দেখানো হয়েছে। টোটাল কারেন্ট অ্যাসেটের মধ্যে যে আইটেমগুলো এসেছে সেটা দেখেন অ্যাকাউন্টস রিসিভেবল, ইনভেন্টরি, রেভিনিউ রিসিভেবল, প্রিপেইড এক্সপেন্সেস 60,000 এবং কারেন্ট লায়াবিলিটির মধ্যে এসেছে অ্যাকাউন্টস পেয়েবল, এক্সপেন্সেস পেয়েবল এবং ব্যাংক ওভারড্রাফট। টোটাল হয়েছে কত? 30,000। এখন আমরা খুব সহজে কারেন্ট রেশিও বের করে নিতে পারছি। কারেন্ট রেশিও সূত্র হচ্ছে আমরা এর আগেই করেছি, কারেন্ট অ্যাসেট ডিভাইডেড কারেন্ট লায়াবিলিটি, এবং এই কোম্পানির কারেন্ট রেশিও হচ্ছে 2:1। লিকুইডিটি রেশিওতে আসি। লিকুইডিটি রেশিও লিকুইড অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি মাইনাস ব্যাংক ওভারড্রাফট। কারেন্ট চলতি দায় থেকে ব্যাংক ওভারড্রাফটটা কি করতে হবে? যেহেতু ব্যাংক ওভারড্রাফটটা আছে এটা বাদ দিয়ে দিতে হবে। কারেন্ট অ্যাসেট থেকে আমরা লিকুইড অ্যাসেট পাওয়ার জন্য কি কি বাদ দিচ্ছি? ইনভেন্টরি বাদ দিচ্ছি এবং প্রিপেইড এক্সপেন্সেস বাদ দিচ্ছি, এবং আমরা লিকুইড অ্যাসেট পাচ্ছি 39,000 এবং কারেন্ট লায়াবিলিটি পাচ্ছি 50,000। এবং এই কোম্পানির অ্যাসেট রেশিও বা লিকুইডিটি রেশিও কত? 2.6:1। এখন দেখেন রিকোয়ারমেন্ট সি। রিকোয়ারমেন্ট সি আমাদের বের করতে বলেছে প্রোপ্রাইটারি রেশিও। প্রোপ্রাইটারি রেশিও সূত্রটা হচ্ছে শেয়ার হোল্ডার্স ফান্ড ডিভাইডেড বাই টোটাল ফান্ড, টোটাল অ্যাসেট, অর্থাৎ কোম্পানির টোটাল অ্যাসেটের বিপরীতে শেয়ার হোল্ডারদের কন্ট্রিবিউশনটা কতটুকু সেটা আমরা প্রোপ্রাইটারি রেশিওর মাধ্যমে জানতে পারব।
এখন এই জন্য আমাদের টোটাল অ্যাসেট তো কোশ্চেনে দেয়াই আছে, আমরা পেয়েছি। শেয়ার হোল্ডার্স ফান্ড যেটা আছে সেটা আমরা ক্যালকুলেট করে নিতে হবে ওয়ার্কিং এর মাধ্যমে। দেখেন কমন শেয়ার হোল্ডার্স ফান্ড ক্যালকুলেশন করার জন্য আমাদের কি কি আইটেম লাগবে? কমন শেয়ার লাগবে, রিজার্ভ লাগবে, আনডিস্ট্রিবিউটেড প্রফিট যেটা আছে সেটা লাগবে, এবং প্রিলিমিনারি এক্সপেন্সেস আছে সেটা আমরা বাদ দিয়ে দেখাতে হবে। তাহলে আমাদের শেয়ার হোল্ডার্স ফান্ডটা কত আছে? 1,80,000, এবং প্রোপ্রাইটারি রেশিও হচ্ছে 0.5625:1, অর্থাৎ 1 টাকা সম্পত্তির মোট সম্পত্তির বিপরীতে শেয়ার হোল্ডারদের কন্ট্রিবিউশন হচ্ছে 0.56, বা 100 টাকা অ্যাসেটের টোটাল অ্যাসেটের বিপরীতে কোম্পানিতে শেয়ার হোল্ডারদের কন্ট্রিবিউশনটা হচ্ছে 56.25%। রিকোয়ারমেন্ট ডিতে আমরা চলে আসি। রিকোয়ারমেন্ট ডি আমাদের জানতে চাচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার রেশিও। ক্যাপিটাল স্ট্রাকচার রেশিওর সূত্রটা হচ্ছে, দেখেন, শেয়ার হোল্ডার্স ফান্ড ডিভাইডেড বাই ফিক্সড কস্ট বিয়ারিং সিকিউরিটিজ, দ্যাট মিন্স প্রেফার্ড স্টেকহোল্ডার্স প্লাস ডেট ক্যাপিটাল। দেখেন শেয়ার হোল্ডার্স ফান্ড হচ্ছে 1,80,000, এবং প্রেফার্ড স্টেকহোল্ডারদের টাকা হচ্ছে 50,000, এবং ডেট ক্যাপিটাল হচ্ছে 50,000। তাহলে আমরা দেখছি ক্যাপিটাল স্ট্রাকচার রেশিও হচ্ছে 1:1.8:1, অর্থাৎ 1 টাকা বহির্দায়ের বিপরীতে কোম্পানির অন্তর্দায় হচ্ছে 1.8। এরপরে দেখেন রিকোয়ারমেন্ট ই, ডেট ইকুইটি রেশিও। ডেট ইকুইটি রেশিওর সূত্রটা হচ্ছে ডেট ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ফান্ড। ডেট দেওয়া আছে এখানে 50,000, আর শেয়ার হোল্ডারদের কন্ট্রিবিউশন হচ্ছে 1,80,000। তাহলে ডেট ইকুইটি রেশিও হচ্ছে 0.28:1। এরপর রিকোয়ারমেন্ট এফ এ দেখেন অ্যাসেট ইকুইটি রেশিও। অ্যাসেট ইকুইটি রেশিও সূত্রটা হচ্ছে, দেখেন, টোটাল অ্যাসেট ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ফান্ড। টোটাল অ্যাসেট দেওয়া আছে 3,20,000, এবং শেয়ার হোল্ডার ফান্ড দেওয়া আছে 1,80,000। তাহলে বলা যাচ্ছে যে শেয়ার হোল্ডারদের 1 টাকার কন্ট্রিবিউশনের বিপরীতে টোটাল অ্যাসেট হচ্ছে 1.78। রিকোয়ারমেন্ট জি, ইনভেন্টরি ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। ইনভেন্টরি ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও সূত্র হচ্ছে ইনভেন্টরি ডিভাইডেড ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল আমরা জানি কিভাবে বের করতে হয়। কারেন্ট অ্যাসেট থেকে যখন কারেন্ট লায়াবিলিটি বাদ দিব, তখন যে ভ্যালুটা পাওয়া যায় সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। ইনভেন্টরি দেওয়া আছে 20,000, এবং কারেন্ট অ্যাসেট এবং লায়াবিলিটি ডিফারেন্স হচ্ছে 30,000। তাহলে ইনভেন্টরি ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও কত? 0.67:1। এরপরে আমরা পরের অঙ্কটাতে চলে আসি। দেখেন 9 নম্বর অঙ্কটা 2014 সালে অনার্স থার্ড ইয়ারে এই অঙ্কটা এসেছিল। মাহি প্রিন্টিং ইনকর্পোরেশন হ্যাড সেলস টোটালিং টাকা 40 লাখ ইন ফিসক্যাল ইয়ার 2040। বলা হচ্ছে মাহি প্রিন্টিং ইনকর্পোরেশনের 2014 সালের ফিসক্যাল ইয়ারে টোটাল সেলস ছিল 40 লাখ টাকা। এই কোম্পানির কিছু রেশিও নিচে দেওয়া আছে। এই রেশিও গুলো ইউজ করে বলা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটের কিছু আইটেমের ভ্যালু গুলো ডিটারমাইন করতে হবে। অর্থাৎ দেখেন আমরা সবসময় করে কি রেশিও বের করি, যে গ্রস প্রফিট মার্জিন কত, অপারেটিং প্রফিট মার্জিন কত, নেট প্রফিট মার্জিন কত। এই অঙ্কটাতে বলছে যে না, আপনাদের এই রেশিও গুলো আমরা দিয়ে দিচ্ছি, এখন আপনারা গ্রস প্রফিট কত সেটা বের করেন, অপারেটিং প্রফিট কত সেটা বের করেন, আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টেকহোল্ডার অর্থাৎ নেট ইনকাম কত সেটা বের করেন, কস্ট অফ গুডস সোল্ড কত এই তথ্য এই রেশিওগুলোর সাহায্যে বের করেন, এবং অপারেটিং এক্সপেন্সেস কত সেগুলো বের করেন। খুবই সহজ অঙ্ক। আমাদের শুধু সূত্রগুলো মনে থাকলে আমরা খুব সহজেই এই ভ্যালুগুলো বের করতে পারবো। গ্রস প্রফিট প্রথমে আসেন, দেখেন আমাদের কি বলেছি, গ্রস প্রফিট বের করতে হবে। গ্রস প্রফিট বের করার জন্য আমাদের কি লাগবে? গ্রস প্রফিট মার্জিনের সূত্রটা লাগবে। গ্রস প্রফিট মার্জিনের সূত্রটা হচ্ছে গ্রস প্রফিট ডিভাইডেড বাই সেলস। গ্রস প্রফিট মার্জিন দেওয়া আছে কত? 80%। 80% কে দশমিকে কনভার্ট করে নেওয়া হয়েছে, অর্থাৎ 80 ডিভাইডেড 100 দিয়েছে, এবং আমরা ডেসিমেলে এনেছি 0.80।
গ্রস প্রফিটটা আমাদের বের করতে হবে। সেলস অ্যামাউন্ট দেওয়া আছে 40 লাখ এবং আমরা গ্রস প্রফিট এরপরে পেয়ে যাচ্ছি। এরপরে দেখেন কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড এর সূত্রটা হচ্ছে সেলস মাইনাস গ্রস প্রফিট। আমরা গ্রস প্রফিট পেয়েছি কত? 32 লাখ। সেলস ছিল কত? 40 লাখ। তাহলে বিক্রি থেকে প্রফিটটা বাদ দিয়ে দিলে আমরা আমাদের পণ্যের ক্রয় মূল্য কত ছিল বা কস্ট অফ গুডস সোল্ড কত সেটা পেয়ে যাচ্ছি 8 লাখ টাকা। রিকোয়ারমেন্ট সি বলছে অপারেটিং প্রফিট মার্জিন বের করতে। অপারেটিং প্রফিট মার্জিনের সূত্রটা হচ্ছে অপারেটিং প্রফিট ডিভাইডেড বাই সেলস। অপারেটিং প্রফিট কোশ্চেনে দেওয়া আছে 0.35 বা 35% ইকুয়াল টু অপারেটিং প্রফিট ডিভাইডেড বাই সেলস হচ্ছে 40 লাখ। তাহলে অপারেটিং প্রফিট আমরা পাচ্ছি কত? 14 লাখ। অপারেটিং এক্সপেন্সেস। অপারেটিং এক্সপেন্সেস পাওয়ার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করব, সেটা হচ্ছে গ্রস প্রফিট মাইনাস অপারেটিং প্রফিট। গ্রস প্রফিট আমরা বের করেছি 32 লাখ এবং অপারেটিং প্রফিট দেওয়া আছে কত? 14 লাখ, যে বের করে নিয়েছি। তাহলে অপারেটিং এক্সপেন্সেস হচ্ছে 18 লাখ। রিকোয়ারমেন্ট ই আমরা করব এখন নেট প্রফিট মার্জিন। নেট প্রফিট মার্জিনের সূত্রটা হচ্ছে নেট প্রফিট ডিভাইডেড বাই সেলস। নেট প্রফিট মার্জিন দেওয়া আছে কত? 8%। এটা আমরা দশমিকে কনভার্ট করে নিয়েছি। ইকুয়াল টু নেট প্রফিট ডিভাইডেড সেলস দেওয়া আছে 40 লাখ এবং আমরা 40 লাখের 8% মানে 40 লাখ ইন্টু 0.08 করলে নেট প্রফিট পেয়ে যাচ্ছে কত? 3,20,000। এই অঙ্কটা একটু ডিফারেন্ট ছিল এবং এই ধরনের অঙ্ক আপনাদের আসে। এই অঙ্কটা একটু ভালোভাবে বুঝে করতে হবে। এরপরে দেখেন আমরা প্রবলেম, পরের অঙ্কটাতে চলে যাই। পরের অঙ্কটা হচ্ছে প্রবলেম 10। প্রবলেম 10 কি দেওয়া আছে? The information related to cash flow statement of CareDine is given below. অর্থাৎ ক্যাশ ফ্লো স্টেটমেন্টের যে তথ্যগুলো আছে, ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সাথে সম্পর্কিত যে তথ্যগুলো আছে সেগুলো দেয়া আছে। সেগুলো কি কি দেয়া আছে দেখেন। নেট প্রফিট আফটার ট্যাক্স দেয়া আছে, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস দেয়া আছে, নেট সেলস দেয়া আছে, অপারেটিং প্রফিট দেয়া আছে 400 টাকা, ইন্টারেস্ট পেমেন্ট দেয়া আছে 90 টাকা, ট্যাক্স পেমেন্ট দেয়া আছে 50 টাকা, এভারেজ টোটাল অ্যাসেট দেয়া আছে 6000 টাকা, এভারেজ টোটাল শেয়ার হোল্ডার ইকুইটি দেয়া আছে 2100 টাকা। আমাদের এখানে করতে হবে দেখেন ক্যাশ ফ্লো টু রেভিনিউ রেশিও। রিকোয়ারমেন্ট বি হচ্ছে ক্যাশ ফ্লো টু টোটাল অ্যাসেট রেশিও। রিকোয়ারমেন্ট সি হচ্ছে ক্যাশ ফ্লো টু ইকুইটি রেশিও। রিকোয়ারমেন্ট ডি হচ্ছে ক্যাশ ফ্লো টু অপারেটিং ইনকাম রেশিও। রিকোয়ারমেন্ট ই হচ্ছে ইন্টারেস্ট কাভারেজ রেশিও। আমরা রিকোয়ারমেন্ট এ তে চলে যাই। রিকোয়ারমেন্ট এ বলছে ক্যাশ ফ্লো টু রেভিনিউ রেশিও বের করতে। ক্যাশ ফ্লো টু রেভিনিউ রেশিও বের করার সূত্র হচ্ছে ক্যাশ ফ্লো ডিভাইডেড বাই নেট প্রফিট। ক্যাশ ফ্লো দেওয়া আছে দেখেন 560 এবং নেট প্রফিট দেওয়া আছে আমাদের 300 প্রথম আইটেমটা। তাহলে ক্যাশ ফ্লো টু রেভিনিউ রেশিও পাচ্ছি কত? 1.87:1। অর্থাৎ 1 টাকা নেট প্রফিটের সাপেক্ষে কোম্পানির ক্যাশ ফ্লো আছে 1.87। রিকোয়ারমেন্ট বি দেখেন ক্যাশ ফ্লো টু টোটাল অ্যাসেট রেশিও। সূত্রটা দেখেন ক্যাশ ফ্লো ডিভাইডেড এভারেজ টোটাল অ্যাসেট। ক্যাশ ফ্লো দেওয়া আছে 560 এবং এভারেজ টোটাল অ্যাসেট দেওয়া আছে 3000 এবং ক্যাশ ফ্লো টু টোটাল অ্যাসেট রেশিও আমরা পাচ্ছি 0.1867:1। রিকোয়ারমেন্ট সি ক্যাশ ফ্লো টু ইকুইটি রেশিও ইকুয়াল টু, সূত্রটা হচ্ছে ক্যাশ ফ্লো ডিভাইডেড এভারেজ কমন স্টক হোল্ডার্স ইকুইটি। এভারেজ কমন স্টক হোল্ডার্স ইকুইটি দেওয়া আছে 2100 টাকা এবং ক্যাশ ফ্লো দেওয়া আছে 560 টাকা। তাহলে আমরা রেশিওটা পাচ্ছি 0.2667:1। রিকোয়ারমেন্ট ডি ক্যাশ ফ্লো টু অপারেটিং ইনকাম রেশিও ইকুয়াল টু ক্যাশ ফ্লো ডিভাইডেড অপারেটিং প্রফিট। ক্যাশ ফ্লো 560 দেওয়া আছে এবং অপারেটিং প্রফিট দেওয়া আছে 400।
তাহলে আমরা পাচ্ছি 1.4:1। রিকোয়ারমেন্ট ই, ইন্টারেস্ট কাভারেজ রেশিও। ইন্টারেস্ট কাভারেজ রেশিও সূত্রটা দেখেন, নেট প্রফিট প্লাস ইন্টারেস্ট প্লাস ট্যাক্স ডিভাইডেড বাই ইন্টারেস্ট। নেট প্রফিট দেওয়া আছে 300 টাকা, ইন্টারেস্ট দেওয়া আছে 90 এবং ট্যাক্স দেওয়া আছে 50। 90 দিয়ে ভাগ দিলে আমরা পাচ্ছি 4.809। অর্থাৎ নেট কভারেজ রেশিওর ক্ষেত্রে আমাদের কি দিতে হবে, টাইমস দিতে হবে। অর্থাৎ কতবার এটা নেট কভারেজ রেশিওটা কতবার হয়েছে সেটা দিতে হবে। এরপরে আমরা আমাদের পরের অঙ্কটাতে চলে আসি। এমএনসি কর্পোরেশনের ব্যালেন্স শিট দেওয়া আছে 2011 এবং 12 সালের তথ্যগুলো দেওয়া আছে ব্যালেন্স শিটের। টোটাল অ্যাসেটের যে তথ্যগুলো দেওয়া আছে সেটা হচ্ছে দেখেন, কারেন্ট অ্যাসেট দেওয়া আছে প্রথমে ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, ইনভেন্টরি, ল্যান্ড, বিল্ডিং, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এবং টোটাল অ্যাসেট দেওয়া আছে। এরপর দেওয়া আছে টোটাল লায়াবিলিটি টাকাটা, অ্যাকাউন্টস পেয়েবল, কমন স্টক, রিটেন আর এমএনসি 2012 সালের ইনকাম স্টেটমেন্টে নেট সেলস দেওয়া আছে 1 লক্ষ টাকা, কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে 60,000 এবং নেট ইনকাম দেওয়া আছে $15,000। আমাদের নিচের রেশিওগুলো বের করতে হবে। একটা হচ্ছে এসেট ট্যাক্স রেশিও, রিসিভেবল টার্নওভার রেশিও, অ্যাসেট টার্নওভার রেশিও, রিটার্ন অন অ্যাসেট এবং ডেট টু টোটাল অ্যাসেট রেশিও। এই 5টা রেশিও আমাদের করতে হবে। দেখেন, এসেট টেস্ট রেশিওর সূত্রটা আমরা জানি যে লিকুইড অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি বাদ দিলে আমরা পাই লিকুইড অ্যাসেট। এই তথ্যগুলো কারেন্ট অ্যাসেট এবং ইনভেন্টরি ভ্যালুগুলো কোশ্চেন দেওয়া ছিল, এগুলো আমরা ইনপুট করলাম এবং অ্যাসেটের রেশিও আমরা পাচ্ছি 2.06:1। অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার রেশিও সূত্রটা হচ্ছে নেট সেলস ডিভাইডেড এভারেজ রিসিভেবল। এভারেজ রিসিভেবলসটা আমরা পাবো বিগিনিং এবং এন্ডিং রিসিভেবলটা যোগ করে দিয়ে ভাগ দিলে আমরা এভারেজ রিসিভেবলটা পাবো। নেট সেলস দেওয়া আছে 1 লাখ এবং আমরা পাচ্ছি অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার রেশিও হচ্ছে 4.48 টাইমস। এরপরে দেখেন রিকোয়ারমেন্টস কি, অ্যাসেট টার্নওভার রেশিও। অ্যাসেট টার্নওভার রেশিও সূত্রটা হচ্ছে নেট সেলস ডিভাইডেড বাই এভারেজ অ্যাসেট। এভারেজ অ্যাসেট আমরা বিগিনিং এবং এন্ডিং অ্যাসেটকে যোগ করে 2 দিয়ে ভাগ দিলে পেয়ে যাব এভারেজ অ্যাসেট। আমরা পাচ্ছি 1,15,300 এবং অ্যাসেট টার্নওভার রেশিও হচ্ছে 0.87 টাইমস। রিকোয়ারমেন্ট ডি দেখেন, রিটার্ন অন অ্যাসেট। রিটার্ন অন অ্যাসেটের সূত্রটা হচ্ছে নেট ইনকাম ডিভাইডেড এভারেজ অ্যাসেট। নেট ইনকাম হচ্ছে কত, 15,000 এবং এভারেজ অ্যাসেট আমরা একবার বের করেছি, এই যে এখানে দেখেন অ্যাসেট টার্নওভারে আমরা একবার বের করে নিয়েছি, এই জন্য আমরা সরাসরি এখান থেকে ভ্যালুটা দিয়ে দিচ্ছি 1,15,300। তাহলে রিটার্ন অন অ্যাসেট পাচ্ছি আমরা 13%। রিকোয়ারমেন্ট ই দেখেন, ডেট টু টোটাল অ্যাসেট রেশিও। সূত্রটা হচ্ছে ডেট ডিভাইডেড টোটাল অ্যাসেট। ডেট কোশ্চেনে দেওয়া আছে 12,370 টাকা এবং টোটাল অ্যাসেট দেওয়া আছে 1,10,500। তাহলে ডেট টু টোটাল অ্যাসেট রেশিও আমরা পাচ্ছি 11.19%। এর মধ্য দিয়ে আমরা শেষ করছি আমাদের রেশিও অ্যানালাইসিস। আমাদের সাথে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা পরের ক্লাসে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অ্যানালাইসিস সেটা করব, সেটাও চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6টা একটু বড়, এখানে 3টা ভাগ আছে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।